হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের আরআরবি এএলপি এর প্রিভিয়াস ইয়ারে আসা 25শে নভেম্বর 2024 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো এই অঙ্কগুলো তোমাদের আপকামিং রেলের এক্সাম এবং এসএসসি এর এক্সাম গুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, যদি 9.6:16.8 এটা সমানুপাত কার সাথে 18:x হয়, তাহলে x এর মান কত? তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 9.6:16.8 রয়েছে, তাহলে আমি লিখতে পারি 9.6 ডিভাইডেড বাই 16.8 আর সমানুপাত মানে আমি সমান লিখতে পারি, সমান কার সাথে 18:x মানে 18/x। আচ্ছা, উপরেও একটার পরে দশমিক, নিচেও একটার পরে দশমিক, তাহলে একটার পরে দশমিক একটার পরে দশমিক আমি তুলে দিতে পারি। আচ্ছা, 96 আর 168 এটাকে দেখো 24 দিয়ে কাটাকুটি যায়, 24 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 4 দিয়ে গুণ করলে হয় 96 আর 24 কে 7 দিয়ে গুণ করলে হয় 168। 4 আর 18 কেও 2 দিয়ে কাটাকুটি যায়, তাহলে হবে 2 আর এখানে হবে 9। আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে হবে 2x সমান সমান হবে 7 গুণ 9 করলে হয় 63। তাহলে x সমান সমান কত হবে, 63/2। 63 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে হবে 31.5। তাহলে x এর মান কত, x এর মান 31.5, মানে অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, এদের মধ্যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য মানে কি, সেটা কি করে বুঝবো আমি সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য? তার এই যে জোড় সংখ্যক ঘরের অঙ্কগুলোকে নেব আর বিজোড় সংখ্যক ঘরের অঙ্কগুলোকে নেব। মানে জোড় সংখ্যক ঘরের অঙ্কগুলোকে যোগ করবো, মানে দেখো এখানে প্রথমটা নিলাম, তৃতীয়টা নিলাম, মানে বিজোড় গুলো নিচ্ছে আগে, পঞ্চমটা নিলাম আর সপ্তমটা নিলাম, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যক ঘরের অঙ্ক, এগুলোকে যোগ করব। যোগ করলে কত হয়, 9 আর 4 হয় 13, 13 আর 1 হয় 14, 14 আর 4 হয় 18। আর অন্যগুলোকে নেব, মানে জোড় সংখ্যক ঘরের অঙ্কগুলোকে নিই, মানে 2, 2 আর 8 যোগ করলে হয় 10, 10 আর 6 যোগ করলে হয় 16। তাহলে এই দুটোর যোগফলকে হয় আমাকে সমান হতে হবে, অথবা কি, অথবা এই দুটোর যোগফলের অন্তরটা 11 অথবা 11-র গুণিতক হতে হবে। 11-র গুণিতক মানে হয় 11 হবে বিয়োগফল, অথবা বিয়োগফল হবে এদের যোগফলের বিয়োগফলটা, মানে যোগফলের অন্তর সেটা হয় 11 হবে অথবা 11-র গুণিতক হবে। মানে ধরো একটা বেরোলো 20, একটা যোগফল বেরোলো 20, একটা যোগফল বেরোলো 9, তাহলে দেখো এদের তফাৎ করলে 11 হয়, তার মানে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, এরকম আর কি। পরেরটাই আমি যোগ করি, প্রথম তৃতীয় এগুলোকে নিয়ে, তাহলে 8 পেলাম, 4 পেলাম, 9 পেলাম আর 4 পেলাম, এদের যোগ করলে কত, 8 আর 4 12, 12 আর 9 21, 21 আর 4 হচ্ছে 25। এবার জোড়ের ঘরের গুলোকে যোগ করি, মানে 2 আর 5 7, 7 আর 6 13। তাহলে দেখো 25 আর 13 তো সমান না, তাহলে হবে না, অথবা 25 থেকে যদি আমি 13 বিয়োগ করি তাহলে কত হয়, 12 হয়, মানে 11 বা 11-র গুণিতক হচ্ছে না, তার মানে এটাও 11 দ্বারা হচ্ছে না, দ্বিতীয়টাও 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তৃতীয়টাকে দেখি, প্রথমটাকে দেখি 7, তারপরে কাকে নেব 4, মানে 11 হলো, 11-র পরে কাকে নেব 5, মানে 11-র 5 16, 16 আর 4 হলো কত, 20। এবার অন্যগুলোকে নিই, 2, 2 এর সাথে যোগ করলে হয় 9, 9 এর সাথে যোগ করলে হয় 15। তাহলে 20 আর 15 সমান না, এবং এদের তফাৎ করলেও 11 বা 11-র গুণিতক হচ্ছে না, তার মানে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য না। লাস্টেরটাকে নিই, লাস্টেরটার কি কি আছে, প্রথমে আছে 9, 9 এর পরে 4, 9 এর 4 13, 13 আর 8 21, 21 আর 4 25। অন্যগুলোকে নিই, 2, 2 এর 6 8, 8 আর 6 14। তাহলে দেখো 25 আর 14 সমান না, কিন্তু 25 থেকে যদি আমি 14 বিয়োগ করি তাহলে আমার কত হয়, 11 আসে, তার মানে 11 আসছে, তার মানেই হচ্ছে এই লাস্টের সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্লাসের 50 জন ছাত্রের গড় উচ্চতা 150 সেমি, তাদের মধ্যে 5 জন ছাত্র চলে গেল যাদের গড় উচ্চতা 146 সেমি, এবং 5 জন নতুন ছাত্র ভর্তি হলো যাদের গড় উচ্চতা 156 সেমি। তাহলে বর্তমান ক্লাসের সকল ছাত্রদের গড় উচ্চতা কত? তাহলে দেখো 50 জনের গড় উচ্চতা ছিল 150 সেমি, তাহলে 50 জনের উচ্চতার সমষ্টি কত ছিল, 50 গুণ 150 হবে, সমষ্টি বের করতে গেলে কত হয়, 5 15 75, মানে 7500 সেমি। মানে আগে যে 50 জন ছিল তাদের উচ্চতার সমষ্টি ছিল 7500 সেমি। কি হলো, তাদের মধ্যে 5 জন ছাত্র চলে গেল যাদের গড় উচ্চতা 146 সেমি। তাহলে যে 5 জন ছাত্র চলে গেল তাদের মোট উচ্চতার সমষ্টি কত, 5 জনের গড় উচ্চতা 146 ছিল, তাহলে চলে গেল মোট উচ্চতার সমষ্টি কত হবে, 5 গুণ 146 এত সেমি, এটা কমে গেল যেহেতু চলে গেল তারা, তাহলে কত হবে গুণ করলে, 5 6 30 শূন্য, হাতে 3, 4 5 20 আর 3 23 3, হাতে 2, 5 1 5 আর 2 7। তার মানে এত সেমি উচ্চতা কমে গেল। আচ্ছা, এদের পরিবর্তে আরো নতুন 5 জন দেখো ভর্তি হয়েছে, তাহলে 5 জন ভর্তি হলো যাদের গড় উচ্চতা 156 সেমি, মানে আবার যে নতুন 5 জন এলো তাদের ক্ষেত্রে উচ্চতার সমষ্টি কত হবে, গড় বলেছে 156, তাহলে 5 জনের উচ্চতার সমষ্টি কত, 5 গুণ 156,
এটা গুণ করলে কত হয়? 5 6 30 শূন্য, হাতে 3, 5 5 25 আর 3 28 8, হাতে 3, এই 2, 5 একে 5 আর 2 7। তার মানে যারা চলে গেল তাদের মোট উচ্চতা 730, আর যারা এলো তাদের মোট উচ্চতা 780, মানে 730 মাইনাস হলো আর 780 প্লাস হলো। তাহলে দেখো 730 মাইনাস হলো চলে যাওয়ার জন্য, আর 780 প্লাস হলো, তার মানে নেট কত হলো? মাইনাস 730 আর প্লাস 780 যদি করি তাহলে আমার গড়ে কি আসলো? 50 আরো অ্যাড হলো। তার মানে যে 5 জন গেল আর 5 জন আসলো তার বদলে এর ফলে কি হলো? আমার মোট উচ্চতা আরো 50 সেমি বাড়লো। তাহলে এখন আমার মোট উচ্চতা কত? আগে আমার মোট উচ্চতা ছিল 7500 সেমি, এখন আরো 50 বাড়লো, তাহলে এখন মোট উচ্চতা কত? 7500 যোগ 50, মানে এখন মোট উচ্চতা কত হবে? 7550। কতজনের মোট উচ্চতা 7550? এখন 50 জনই আছে, মানে 50 জন থেকে 5 জন চলে গেছিল, 45 জন ছিল, আরো 5 জন চলে এসেছে, 50 জনই আছে। তাহলে 50 জনের এখন গড় উচ্চতা কত হবে? 50 জনের মোট উচ্চতা মানে 7550 ডিভাইডেড বাই 50, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 7 এর মধ্যে একবার যাবে, 2 5 মানে 5 1। তাহলে এখন গড় উচ্চতা কত? 151 এত সেমি। তাহলে বর্তমানে ক্লাসের সকল ছাত্রদের গড় উচ্চতা 151 সেমি। এটা অন্যভাবেও করতে পারো, এভাবেও হবে, অন্যভাবেও হবে। তারপরেরটা কি বলছে দেখো, 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের ঘরের, দশকের ঘরের ও শতকের ঘরের অঙ্কগুলির অনুপাত বলে দিয়েছে 2:3:4। এই সংখ্যাটি এবং সংখ্যাটির অঙ্কগুলোর স্থান পরিবর্তন করলে যেই সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যা দুটির যোগফল বলেছে 1332। তাহলে মূল সংখ্যাটি ও স্থান পরিবর্তন করার পরে, আচ্ছা একটু একটু করে পড়ি। 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যার এককের ঘরের, দশকের ঘরের আর শতকের ঘরের অঙ্কগুলির অনুপাত বলেছে 2:3:4। আমি ধরছি এককের ঘরের অঙ্ক হচ্ছে 2x, দশকের ঘরের অঙ্ক হচ্ছে 3x, আর শতকের ঘরের অঙ্ক হচ্ছে 4x। তাহলে এরকম এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক আর শতকের ঘরের অঙ্ক দিলে সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে সমান সমান, সংখ্যাটি হবে সমান সমান কি? এককের ঘরের অঙ্ক ইন্টু 1 মানে 2x ইন্টু 1, যোগ দশকের ঘরের অঙ্ক ইন্টু 10 মানে 3x ইন্টু 10, যোগ শতকের ঘরের অঙ্ক ইন্টু 100 মানে 4x ইন্টু 100। তাহলে এককের ঘরের অঙ্কের সাথে একক বা 1 যোগ হবে, দশকের ঘরের অঙ্কের সাথে 10 যোগ, এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ হবে, যোগ দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ হবে, যোগ শতকের ঘরের অঙ্কের সাথে 100 গুণ হবে। তাহলে আমার সংখ্যাটা কত হবে? এগুলো সব গুণ করে যোগ করি, তাহলে কত? 2x যোগ 3x আর 10 গুণ করলে হয় 30x, যোগ 4x আর 100 গুণ করলে হয় 400x। মানে সংখ্যাটা কত হলো? 430 যোগ করলে 430 আর 2 এ 432x, মানে মূল সংখ্যাটা কত ছিল? 432x। এবার কি বলছে? এবার যদি এর দশকের ঘরের অঙ্ক, এবার কি বলেছে? এই সংখ্যাটি এবং সংখ্যাটির অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে, তাহলে সংখ্যাটির অঙ্কগুলোর স্থান পরিবর্তন করলে সংখ্যাটা কি হয়ে যাবে? তাহলে স্থান পরিবর্তন করা মানে কি? স্থান পরিবর্তন করার পরে, তার মানে ধরো একটা সংখ্যা ছিল 323, এই সংখ্যাটাই ধরো, তাহলে স্থান পরিবর্তন এটা ধরলে হবে না, ধরো সংখ্যাটা ছিল 257 একটা সংখ্যা, তাহলে এর সংখ্যাগুলো মানে এককের ঘরে ছিল 7, দশকের ঘরে ছিল 5 আর শতকের ঘরে ছিল 2। স্থান পরিবর্তন করলে কি হয়ে যাবে? এককের ঘরেরটা চলে আসবে শতকের ঘরে, মানে 7 হয়ে যাবে, দশকেরটা দশকের ঘরেই থাকবে, আর শতকের ঘরে যে ছিল সে চলে যাবে এককের ঘরে। মানে কি হবে? মানে এককের ঘরে যে ছিল সে হবে মানে শতকের ঘরে যে ছিল সে আসবে এককের ঘরে। স্থান পরিবর্তন করলে তাহলে এককের ঘরে হবে কে? 4x, দশক তো মাঝে, দশকের ঘরটা দশকের ঘরেই থাকবে, মানে দশকের ঘরে হবে 3x, আর এককের ঘরে আর শতকের ঘরে কে থাকবে? এককের ঘরে ছিল যে সে শতকের ঘরে চলে আসবে, মানে 2x। তাহলে সংখ্যাটা কি হবে? তাহলে সংখ্যাটা হবে সমান সমান এককের ঘরের অঙ্ক ইন্টু 1 মানে 4x ইন্টু 1, যোগ দশকের ঘরের অঙ্ক ইন্টু 10 মানে 3x ইন্টু 10, যোগ শতকের ঘরের অঙ্ক ইন্টু 100 মানে 2x ইন্টু 100। তাহলে সংখ্যাটা কত হবে? 4x যোগ 30x যোগ 200x। তাহলে কত হয় যোগ করলে? 200 আর 30 এ 230 আর 4 এ 234x। তাহলে মূল সংখ্যাটা ছিল 432x, স্থান পরিবর্তন করার পর সংখ্যাটা হলো 234x। এবার কি বলেছে পড়ি। কি বলছে? এই সংখ্যাটি এবং সংখ্যাটির অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যেই সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যা দুটির যোগফল হচ্ছে 1332। মানে কত? মানে 432x আর 234x এর যোগফল হচ্ছে 1332। এই দুটো যোগ করি, তাহলে কি বলেছে? 432x প্লাস 234x সেটা ইজিক্যাল টু হচ্ছে 1332। এই দুটো যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে 6, 3 আর 3 6, 2 আর 4 6, 666x সমান সমান 1332। দেখো 666 কে 2 দিয়ে গুণ করলেই 1332 হয়। তাহলে এটা এটা কেটে দিলে কত আসবে? এটা এটা কাটলে আসবে 2, মানে x এর মান বেরোবে কত? 2 বেরোলো।
এবার কি বলছে দেখো, বলছে মূল সংখ্যাটি ও স্থান পরিবর্তন করার পরে প্রাপ্ত সংখ্যাটির পার্থক্যের ধনাত্মক মান কত। মূল সংখ্যাটি কত ছিল 432x, আর প্রাপ্ত সংখ্যাটি কত হলো স্থান পরিবর্তন করার পর 234x। এদের পার্থক্য চেয়েছে, তাহলে এদের পার্থক্য কত, 432x মাইনাস 234x করলে কত হয় 8, 3 এর একে 4 মানে 9, 2 এর একে 3 মানে 1, 198x। x এর মান কত 2, তাহলে x এর মান ওখানে বসিয়ে দিই, মানে 198 গুণ 2 হবে, করলে কত হবে, করলে হবে 396। তার মানে এদের পার্থক্য কত হবে, পার্থক্যের ধনাত্মক মান মানে পজিটিভই বেরিয়েছে আমার, তাহলে এদের পার্থক্য কত হবে 396, অপশন ডি। তারপর একটা কি বলছে দেখো, একজন ব্যক্তি তার অর্থের 20% হারিয়ে ফেলে, বাকি অর্থের 25% খরচ করার পর তার কাছে 480 টাকা থাকে, তার কাছে প্রথমে কত টাকা ছিল। আচ্ছা, আমি ধরছি প্রথমে ছিল টোটালটা মানে 100%, তার থেকে কি করলো 20% হারিয়ে ফেললো, তাহলে হারালো কত, হারালো হচ্ছে 20%। তাহলে 20% হারানোর পর তার কাছে বাকি অর্থ কত, তাহলে বাকি অর্থ কত হবে, বাকি অর্থ হবে 100% ছিল 20% হারালো, তাহলে বাকি অর্থ কত, 100 মাইনাস 20 এত পার্সেন্ট, তার মানে কত হলো 80%। এইবার কি, এবার বলছে বাকি অর্থের 25% খরচ করার পর, তাহলে খরচ করলো কত, বাকি অর্থের 25% মানে 80% এর 25%, তার মানে কত সেটা 80 ইন্টু তার 25% মানে 80 ইন্টু 25/100। আচ্ছা, 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, 4 দিয়ে 80 কে কাটলে হয় 20, মানে খরচ করলো কত, এত পার্সেন্ট। হ্যাঁ, 80 25% মানে এত পার্সেন্ট মানে 20%। তাহলে প্রথমে হারালো 20%, তারপরে আবার খরচ করলো হচ্ছে 20%। তাহলে এখন তার কাছে তাহলে মোট কত নষ্ট হয়েছে, মোট নষ্ট হয়েছে, আগে 20% হারিয়েছিল, খরচ করেছে 20%, তাহলে টোটাল খরচ হচ্ছে 40%, বা হারানোর খরচ মিলে 40%, তাহলে আছে কত, ছিল 100%, হারানো আর খরচ করা মিলে চলে গেল হচ্ছে 40%, তাহলে থাকলো কত 100 মাইনাস 40 এত পার্সেন্ট, তাহলে কত হয় 60%। তাহলে কি বলছে, খরচ করার পর তার কাছে 480 টাকা আছে, তার আর এখানে পার্সেন্টেজে কত আছে 60%, তার মানে 60% টাকাটাই কার সাথে সমান, 480-র সাথে সমান। আমাকে কি বলেছে, তার কাছে প্রথমে কত টাকা ছিল, আমি কি ধরেছি প্রথমে 100% টাকা ছিল, তাহলে 60%-এ যদি 480 সমান হয়, 1%-টা কার সমান হবে, 480/60 এর সমান হবে, আর 100%-টা মানে টোটাল টাকাটা কার সাথে সমান হবে, 480/60 ইন্টু 100 এর সমান হবে। শূন্য শূন্য কেটে গেল, 6 দিয়ে 48 কে কাটলে হয় 8, মানে 8 গুণ 100 মানে 800, তাহলে 100% হচ্ছে 800 সমান। তাহলে তার কাছে প্রথমে কত টাকা ছিল, তার কাছে প্রথমে 800 টাকা ছিল, অপশন এ। তারপরেরটা কি বলছে দেখো, 3-এর প্রথম 25টি গুণিতকের গড় কত। আচ্ছা, 3-এর গুণিতক মানে কোনগুলো, 3-এর গুণিতক মানে হচ্ছে 3-এর ঘরের নাম তার কি, 3 গুণ 1, 3 গুণ 2, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তা প্রথম 25টা মানে প্রথমটা হচ্ছে 3 গুণ 1, দ্বিতীয়টা হচ্ছে 3 গুণ 2, তৃতীয়টা হচ্ছে 3 গুণ 3, এরকম করে যাবে, সবার লাস্টেরটা কত হবে 3 গুণ 25। এদের গড় বলেছে, তাহলে গড় মানে কি, এদের যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা নিচ্ছে ততগুলো। তাহলে এদের আমি যদি যোগফলটা বার করি তাহলে কত হবে, 3 গুণ 1 যোগ 3, আচ্ছা এদের গড় তাহলে কত হবে, যোগ 3 গুণ 3 যোগ ডট 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 করে যোগ 3 গুণ 25 ডিভাইডেড বাই টোটাল যতগুলো সংখ্যা তত, মানে টোটাল 25টা গুণিতক বলেছে মানে ডিভাইডেড বাই 25 হবে এদের গড়, মানে যোগফল মানে সংখ্যার সমষ্টি ডিভাইডেড বাই 25, এটাই হচ্ছে গড়। আচ্ছা, উপরে দেখো সবার সাথে 3 গুণ আছে, তাহলে আমি 3 কমন নিতে পারি, 3 কমন নিলে দেখো কি পড়ে থাকে, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 করে এরকম চলতে থাকবে, 4 5 6 7 এরকম করে আসবে 25 ডিভাইডেড বাই 25। এটা দেখো এই যে 1 প্লাস 2 প্লাস এটা ধরো এরকম আকারে রয়েছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n, তার মানে এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার ফর্মুলা কি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে n এর মান কত, কতগুলো সংখ্যা আছে 25টা, তাহলে ফর্মুলা কি হবে, আচ্ছা 3 যেরকম ছিল লিখলাম ইন্টু n সংখ্যক n ইন্টু n প্লাস 1, মানে এখানে কত হবে 25 ইন্টু 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হবে, আর নিচে একটা 25 ছিল মানে ইন্টু 25 নিচে গুণ করে দিলাম, তাহলে এই 25 আর এই 25 কেটে গেল, তাহলে কত হচ্ছে 3 গুণ 25 এর এক যোগ করলে হয় 26 ডিভাইডেড বাই 2, তাহলে 2 আর 26 কে কাটলে হয় 13, মানে কত হলো 3 13 39, তার মানে 3-এর প্রথম 25টি গুণিতকের গড় কত হলো 39 হলো, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি গাড়ি পরপর 4টে 3 কিমি দূরত্ব মানে 3 কিমি 3 কিমি এরকম করে দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা ও 60 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে।
তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা। আচ্ছা, গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময় বাই মোট সময়। তাহলে এক্ষেত্রে দেখো 3 কিমি করে গেছে, তাহলে প্রথম 3 কিমি গেছে 10 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে 10 কিমি গেছে 1 ঘন্টায়। তাহলে প্রথম ক্ষেত্রে তাহলে 1 কিমি গেছে 1/10 ঘন্টায়, আর 3 কিমি গেছে 3/10 ঘন্টায়। তাহলে প্রথম ক্ষেত্রে 3 কিমি গেছে 3/10 ঘন্টায়। তাহলে তার পরেরটা কি হবে? পরের ক্ষেত্রে 20 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে, তাহলে তারপরে 3 কিমি যাবে একই রকম করে করলে 3/20 ঘন্টায়। তারপরে 3 কিমি গেছে দেখো 30 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে তারপরে 3 কিমি যাবে 3/30 ঘন্টায়। এটাকে দেখো কাটাকুটি যায়, মানে হবে কত? 1/10 ঘন্টায়। তাহলে একটা গেছে 3/10, একটা গেছে 3/20, একটা হলো 1/10, আর তারপরে 3 কিমি গেছে 60 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে কত টাইম লাগবে? 3/60 ঘন্টা টাইম লাগবে। কাটাকুটি করলে হয় 1/20। তার মানে প্রথম 3 কিমি যেতে টাইম লেগেছে 3/10, পরের 3 কিমি যেতে টাইম লেগেছে 3/20, তারপরে 3 কিমি যেতে টাইম লেগেছে 1/10, আর লাস্টের 3 কিমি যেতে টাইম লেগেছে 1/20। তাহলে মোট সময় কত লাগলো? 3/10। এই সময়গুলোর যোগফল যোগ 3/20 যোগ 1/10 যোগ 1/20। আমি যদি লসাগু করি, 10 আর 20 লসাগু হবে 20, মানে 10 কে 2 দিয়ে গুণ করলে 20, 3 দুগুণে 6 যোগ 3 যোগ 2 যোগ 1 করলে কত হয়? 6 আর 3 9, 9 2 11, 11 কে 12, 12/20। 4 দিয়ে কাটলে উপরে হয় 3, নিচে হয় 5, মানে 3/5 ঘন্টা। আচ্ছা, গড় গতিবেগ মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে 3 কিমি করে 4টে গেছে, মানে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 3 গুণ 4 কিমি, মানে 12 কিমি। আর মোট সময় কত বেরিয়েছে? 3/5 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব মানে 12 ডিভাইডেড বাই সময়, মোট সময় মানে 3/5, মানে 12/3/5 এত কিমি পার ঘন্টা। আচ্ছা, 3/5টা ভাগ ছিল, ওটা কি হয়ে যাবে? গুণ করে দিলে ওটা উল্টে যায়, গুণ 5/3 কিমি পার ঘন্টা হয়ে যাবে। 3 আর 12 কে কাটলে হয় 4, মানে 4 5 20 কিমি পার ঘন্টা। এক্ষেত্রে গড় গতিবেগ কত? গড় গতিবেগ হবে 20 কিমি পার ঘন্টা, মানে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, এই চিত্রটিতে এল ও এম, হ্যাঁ এটা এল ও এম পরস্পর সমান্তরাল সরলরেখা। এই যে এল একটা সরলরেখা এইটা, আর এম একটা সরলরেখা এটা দেখতে পাচ্ছ, এরা পরস্পর সমান্তরাল হলে x + 2y এর মান কত? আচ্ছা, এরা পরস্পর সমান্তরাল হলে দেখো, তাহলে এল আর এম পরস্পর সমান্তরাল, এখানে এইটা পরস্পরকে ছেদ করছে বা ভেদক বা ছেদক, তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তার মানে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও কত হবে? এই কোণটাও হবে 60 ডিগ্রি। তাহলে y কোণটা কত? এই পুরোটা যদি ধরি, পুরোটা হবে 180 ডিগ্রি একটা সরলরেখা। এই পাশেরটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটুকু মানে y এর মানটা কত হবে? y সমান সমান হবে টোটালটা 180 ডিগ্রি মাইনাস হবে 60 ডিগ্রি, মানে কত হয়? মানে হবে 120 ডিগ্রি। তাহলে y এর মান পেয়ে গেলাম। একই রকম করে এই কোণটার মান দিয়েছে দেখো x, তাহলে এই কোণটার সাথে কোন কোণটা সমান হবে? এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তাহলে এই পাশের কোণটার মান যদি 105 ডিগ্রি হয়, এই কোণটার মান তাহলে কত হবে? পুরোটা 180 ডিগ্রি, এইটুকু 105 হলে এইটুকুর হবে 180 মাইনাস 105, মানে হবে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা আবার x এর সাথে সমান 75 ডিগ্রি কোণটা, তার মানে x এর মান কত হবে? x এর মান হবে 75 ডিগ্রি। আমাকে কার মান বের করতে বলেছে? x + 2y, তার মানে x + 2y সমান সমান কত হবে? 75 ডিগ্রি প্লাস 2 গুণ y এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কত হলো? 75 ডিগ্রি যোগ 2 গুণ 120 করলে 240 ডিগ্রি, মানে কত হয়? 315 ডিগ্রি, মানে অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, এ ও বি একা একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে করতে পারে। তারা ঠিক করলো এই কাজের জন্য তারা 3200 টাকা নেবে। সি এর সহযোগিতায় তারা কাজটি 3 দিনে শেষ করে, তাহলে সি কত টাকা পাবে? আচ্ছা, কি বলছে দেখো, এ ও বি একা একটি কাজ যথাক্রমে 6 দিনে ও 8 দিনে করতে পারে, মানে এ একটি কাজ করে 6 দিনে, বি একটি কাজ করে 8 দিনে। তারপরে কি বলছে দেখো, সি এর সহযোগিতায় তারা, মানে তারা তিনজন মিলে, মানে সি কে সাহায্য নিয়ে এ আর বি মিলে আর সি মিলে, মানে তিনজন মিলে, মানে এ বি আর সি মিলে কাজটা করে কত দিনে? 3 দিনে। আচ্ছা, আমি এবার মোট কাজটা বের করবো। আমি মোট কাজটা কি ধরবো? মোট কাজটা ধরবে যে যে যত দিন ধরে করে এই দিনগুলোর লসাগু, মানে 6 8 আর 3 এর লসাগু। 6 8 আর 3 এর লসাগু করলে কত হয়? এদের লসাগু করলে হয় 24, মানে মোট কাজটা হচ্ছে 24টা কাজ তাদের করতে হবে আমি ধরলাম। তাহলে এ 6 দিনে করে 24টা কাজ, বি 8 দিনে করে 24টা কাজ, আর তিনজন মিলে 3 দিনে করে 24টা কাজ। তাহলে এ যদি 6 দিনে 24টা কাজ করে, আমার কাজ হবে প্রত্যেকে একদিনে কতটা করে করে। তাহলে এ 6 দিনে করে 24টা, তাহলে এ একদিনে কতটা করবে? 24/6টা, মানে কটা? 4টে কাজ।
একই রকম করে বি 8 দিনে করে 24টা, তাহলে একদিনে কতগুলো কাজ করবে? 24/8টা, মানে 3টে কাজ। আর এরা তিনজন এ বি আর সি মিলে তাহলে একদিনে কটা করবে? ওরা 3 দিনে করে 24টা, মানে একদিনে করবে 24/3টে কাজ, মানে 8টা কাজ। তাহলে দেখো এ একদিনে করছে 4টে কাজ, বি একদিনে করছে 3টে কাজ, তাহলে এ আর বি মিলে একদিনে কটা কাজ করে? 4 + 3 মানে 7টা কাজ করে। আর এ বি আর সি মিলে একদিনে কটা কাজ করে? 8টা কাজ। তাহলে এ বি আর সি এর একদিনের কাজ থেকে যদি এ আর বি এর একদিনের কাজটা বাদ দিয়ে দাও, তবে সি এর একদিনের কাজ পড়ে থাকে, মানে তিনজনের থেকে যদি দুজনকে বাদ দিই তাহলে সি এরটা পড়ে থাকবে। তাহলে সি এর একদিনের কাজ কত হবে? তিনজন মিলে একদিনে করছে 8টা, এ আর বি মিলে করছে 7টা, তাহলে সি এর একদিনের কাজ হবে 8 - 7টা, তার মানে একটা কাজ। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে এ একদিনে করে 4টে কাজ, বি একদিনে করে 3টে কাজ, আর সি একদিনে করে একটা কাজ। এ একদিনে করে 4টে, বি একদিনে করে 3টে, আর সি একদিনে করে একটা। তা এটাই হচ্ছে ওদের কর্মদক্ষতার অনুপাত। তাহলে যে যত বেশি কাজ করবে, এই যে এই টাকাটা যে ভাগ হয়েছে, এই 3200 টাকাটা যে ভাগ হবে, এটা কি হবে? যে বেশি কাজ করবে সে বেশি টাকা পাবে, মানে তাদের কাজের মানে কে কত কাজ করছে তার সেই অনুপাতটাতেই এই টাকাটা ভাগ হবে। মানে এ বি আর সি এর তাহলে কাজের অনুপাত কত হচ্ছে? 4:b এর হচ্ছে 3:1, তার মানে এই অনুপাতেই টাকাটা ভাগ হবে। আমাকে কি বের করতে বলেছে? সি কত টাকা পাবে। তাহলে সি কত টাকা পাবে? সি এর ভাগে যত আছে তত, মানে সি পাবে হচ্ছে, সি এর ভাগে 1 আছে, ডিভাইডেড বাই এই অনুপাতগুলো যোগফল, মানে 4 আর 3 7 আর 1 8, ইন্টু কত টাকা ভাগ করেছে? 3200 টাকা, মানে এটা ইন্টু 3200, এত টাকা পাবে সি। কাটাকুটি করলে 8 কে 4, 4 8 32, মানে 400, তার মানে সি পাবে হচ্ছে 400 টাকা, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে? তাকে x + 1/x = 5 হলে x² + 1/x² এর মান কত? তাহলে x² + 1/x² মানে কি? এটা মানে হচ্ছে x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার, মানে এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর আকারে রয়েছে। তার ফর্মুলা কি? a + b তার হোল স্কয়ার মাইনাস 2 * x * 1/x 2ab। তাহলে x + 1/x এর মান 5 দিয়ে দিয়েছে, বসিয়ে দিলাম। তাহলে 5 তার হোল স্কয়ার মাইনাস x আর 1/x কেটে গেল, -2, তার মানে 25 - 2 করলে কত হয়? 23 হবে, অপশন ডি। তারপরেরটা কি দিয়েছে দেখো? অনিল তার আয়ের 40% ভাড়া বাবদ খরচ করে এবং বাকি টাকার 40% ওষুধ কিনতে খরচ করে। যদি সে প্রতি মাসে 7200 টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত টাকা? আচ্ছা, কি আচ্ছা, টোটাল আয় আমি ধরবো কত? 100% ধরবো, পার্সেন্টেজে টোটালটা মানে 100। তাহলে 40% ভাড়া বাবদ খরচ করে, তাহলে ভাড়া খরচ করে কত? 40%। তাহলে ভাড়া খরচ করার পর বাকি থাকে কত? তাহলে বাকি থাকে সমান সমান, টোটাল ছিল 100%, 40% ভাড়া বাবদ খরচ করলে তাহলে বাকি থাকলো কত? 100 - 40, এত পার্সেন্ট, মানে কত হলো? 60%। তারপরে কি বলছে? বাকি টাকার 40% ওষুধ কিনতে খরচ করছে, তাহলে ওষুধ কিনতে কত খরচ করছে? ওষুধ কিনেছে কত? বাকি টাকার 40%, বাকি থাকে হচ্ছে 60%, তাহলে 60% এর 40% ওষুধ কিনেছে, মানে কত? 60% এর 40%, মানে 60 * 40/100, এত পার্সেন্ট। তাহলে ওষুধ কিনেছে কত পার্সেন্ট টাকার? 60% এর 40%, মানে 60 * 40/100, এত পার্সেন্ট। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, মানে ওষুধ কিনেছে কত পার্সেন্ট? 4 × 6 = 24%। তারপরে কি? যদি সে প্রতি মাসে 7200 টাকা সঞ্চয় করে, তাহলে দেখো ভাড়া বাবদ খরচ করলো 40% আর ওষুধ কিনলো হচ্ছে 24%, তাহলে মোট খরচ কত হলো? 40 + 24, এত পার্সেন্ট, মানে কত হয়? 64%। তাহলে সঞ্চয় করলো কত? টোটাল ছিল 100%, খরচ করলো 64%, তাহলে সঞ্চয় করবে কত? সঞ্চয় সমান সমান হবে 100 থেকে 64% বাদ যাবে, মানে 100 - 64, এত পার্সেন্ট। এটা বিয়োগ করলে কত হয়? 36% হয়। তাহলে দেখো এখানে এই 36%টাই বলেছে কত? প্রতি মাসে 7200 টাকা সঞ্চয় করে, তার মানে এই 36%টাই হবে কত? 7200। 1%টা কত হবে? 7200/36। আর 100%টা কত হবে? তাহলে টোটাল তার মাসিক আয় বলেছে, মাসিক আয়টা আমি কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 100%টা কত হবে? 7200 / 36 × 100। 36 দুগুণে হয় 72, মানে এখানে হয়ে যাবে 200। তাহলে 200 × 100 করলে হবে 2 এর পরে 4টে শূন্য, তাহলে তার মাসিক আয় কত টাকা? তার মাসিক আয় হচ্ছে 20,000 টাকা, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি ও 10 সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো এটা 3টে বাহুর দৈর্ঘ্য আলাদা, এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাকে কি বের করতে হয়? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √/,
s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে s টা কি, s হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, আর abc টা কি, a b c হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, তিনটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে, আমাকে অর্ধ পরিসীমাটা বার করতে হবে। আচ্ছা আমি আগে পরিসীমা বার করি। পরিসীমা মানে কি, পরিসীমা মানে তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমা সমান সমান হবে বাহু তিনটের যোগফল, মানে 5 যোগ 7 যোগ 10, যোগ করলে কত হয়, 5 এর সাথে 12 আর 10 এ 22 সেমি। তাহলে অর্ধ পরিসীমা কত হবে, অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। তাহলে অর্ধ পরিসীমা কত হবে, পরিসীমার অর্ধেক বা অর্ধ পরিসীমাকে s দিয়ে লেখা হয়, তাহলে হবে 22/2 সেমি, পরিসীমার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে কত হলো 11 সেমি। আর ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কত, মানে এর মান আমি ধরবো ধরো 5, b এর মান তাহলে আমি 7 ধরবো, আর c এর মান তাহলে আমি 10 ধরবো। তাহলে আমি লিখে নিই এর মান ধরবো 5 প্রথমটা, b এর মান ধরবো 7, c এর মান ধরবো 10, যা খুশি ধরতে পারো, এর জায়গায় 7 ও ধরতে পারো, অসুবিধা নেই। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কি হবে, ফর্মুলা কি ছিল, √s এর মান কত 11, তাহলে 11 ইন্টু 11 মাইনাস a, a মানে 5, ইন্টু 11 মাইনাস b, b মানে 7, ইন্টু 11 মাইনাস c মানে c এর মান হচ্ছে 10। তাহলে কত হবে, এত বর্গ সেমি, ক্ষেত্রফলের একক কি হবে, এত বর্গ সেমি, ইজিক্যাল টু কি হবে, √, তাহলে 11 গুণ 11 মাইনাস 5 করলে কত হয়, 6 হয়, গুণ 11 মাইনাস 7 করলে কত হয়, 4 হয়, ইন্টু 1। তাহলে দেখ এখানে খালি রুটের 4 এর রুট করা যায়, তাহলে 4টা রুটের বাইরে বেরোলে হয় 2, √11 আর 6 গুণ করলে হয় 66, মানে রুটের মধ্যে 66 থাকবে, কিছু বেরোবে না। তাহলে তার ক্ষেত্রফল কত বেরোলো, 2√66 এত বর্গ সেমি, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 11,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে দেখো এখানে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে এক্ষেত্রে সুদটা কত হবে, সুদের হারটা কত হবে, মোট সুদের হারটা কত হবে। 2 বছরের ক্ষেত্রে দেখো 4% যেহেতু সুদের হার বলেছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে মোট সুদের হার কত হবে, মোট সুদের হারটা হবে কত, 4% করে 2 বছর বলেছে, তাহলে হবে কত, 4 যোগ 4 যোগ 4 ইন্টু 4/100, এটা হবে এফেক্টিভ সুদ যেটা, সেটা হবে এত পার্সেন্ট, 11,000 টাকার এত পার্সেন্ট তাকে সুদটা সে পাবে। তাহলে কত হয়, 4 আর 4 যোগ করলে হয় 8, যোগ 4 গুণ 4 করলে 16/100, তার মানে কত, 8 যোগ 0.16, তার মানে এফেক্টিভ সুদ কত হবে, 8.16%, মানে 11,000 টাকার 8.16% যত টাকা, সেই টাকাটাই হবে এই চক্রবৃদ্ধি সুদটা, 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে, 11,000 টাকা 8.16%, মানে কত, 11,000 ইন্টু 8.16%, মানে পার্সেন্ট মানে এত বাই 100, পয়েন্ট রয়েছে মানে পয়েন্টে উঠে গেলেও নিচে দুটো শূন্য গুণ হবে। তাহলে দেখুন 3টে শূন্য এখান থেকে কাটবে, একটা দুটো তিনটে, তিনটে কাটলে এখান থেকেও 3টে কাটলো, তাহলে কত পড়ে থাকলো, 816 গুণ 11/10, 816 গুণ 11 করলে কত হয়, 11 দিয়ে যদি গুণ করি, 6 11 66, 6 হাতে 6, 11 কে 11 6 17 7 হাতে 1, 11 8 11 88 রেখে 89/10, 10 দিয়ে ভাগ করলে পয়েন্ট এক ঘর সরবে, মানে 897.6, আর পরে একটা শূন্য বসিয়ে দিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, 897.60 টাকা, মানে অপশন এ হবে। তারপরে আচ্ছা এখানে একটা লেখচিত্র দিয়েছে, কি বলছে, এই লেখচিত্রটিতে 2010 সালে বিভিন্ন কর্মচারীর পরিবহনের মাধ্যম ব্যবহারের সংখ্যার কথা বলা হয়েছে। মানে এখানে দেখো কার ব্যবহার করেছে কতজন, 450 জন, তারপরে বাইক ব্যবহার করেছে কতজন, 300 জন, তারপরে কোম্পানি বাস ব্যবহার করেছে কতজন, 550 জন, মেট্রো ব্যবহার করেছে কত, এটা 150 জন, হ্যাঁ এটা 150 জন, আর আদার অন্যান্য পরিবহন ব্যবহার করেছে 250 জন, এটা বলে দিয়েছে। কি বের করতে বলেছে, বলছে বাইক ব্যবহারকারী কর্মচারীর সংখ্যা ও মেট্রো ব্যবহারকারী কর্মচারীর সংখ্যার অনুপাত কত। তাহলে বাইক ব্যবহারকারী কর্মচারী কোনটা, এইটা, মানে কত, 300 জন, তাহলে সে 300 আর কার অনুপাত বলেছে, ইস্টু মেট্রো ব্যবহারকারী কর্মচারীর সংখ্যা, মেট্রো ব্যবহারকারী কর্মচারীর সংখ্যা কত, 150, তাহলে অনুপাত কত হবে, 300:150, মানে কত, 150 কে 2 দিয়ে গুণ করলে দেখো 300, তার মানে হবে 2:1, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, দিনের একটি নির্দিষ্ট সময়ে 6 ফুট উচ্চতার একজন ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য হয় 4 ফুট, মানে 6 ফুট উচ্চতার দৈর্ঘ্য হয় 4 ফুট, এই 6 ফুট উচ্চতার মানে একজন লোকের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 4 ফুট। তাহলে কি বলেছে, সে একই সময় তার পাশে থাকে একটি পোলের ছায়ার দৈর্ঘ্য 36 ফুট, মানে পোল একটা লম্বা,
তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে 36 ফুট, মানে এটা 36 ফুট, এটা এক্স। তাহলে পোলটির উচ্চতা কত ফুট? দেখো আমি যদি একদম ঐকিক নিয়মে সাধারণভাবে চিন্তা করি, কিরকম করে করতে পারি দেখো, আমাকে উচ্চতাটা বের করতে বলেছে, তাহলে ছায়ার দৈর্ঘ্য দুটো দিয়ে দিয়েছে, মানে কি, মানে প্রথমটা ছায়ার দৈর্ঘ্য 4 ফুট হলে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 6 ফুট বলে দিয়েছে, এটা আমি ঘুরিয়ে করলাম। উচ্চতা 6 ফুট হলে ছায়ার দৈর্ঘ্য 4 ফুট, কথাটাকে যদি আমি ঘুরিয়ে করি তাহলে ছায়ার দৈর্ঘ্য 4 ফুট হলে উচ্চতা হয় 6 ফুট। কেন? কারণ আমাকে উচ্চতাটা বের করতে হবে, তাই উচ্চতাটাকে ডান পাশে রেখেছি। তাহলে ছায়ার দৈর্ঘ্য 1 ফুট হলে উচ্চতা কত হবে? কম হবে, 6/4 ফুট হবে। আর পোলটার ছায়ার দৈর্ঘ্য কত? 36 ফুট, তাহলে ছায়ার দৈর্ঘ্য 36 ফুট হলে উচ্চতা কত হবে পোলটার? 6/4 ইন্টু 36 ফুট। 4 দিয়ে কাটাকুটি করলে 4 নং 36 মানে 6 নং 54 ফুট। এভাবে একদম সহজে হয়ে যাবে, মানে অপশন সি। এছাড়া অন্যভাবে করতে পারে, এইভাবেই করা যায়, এটা অসুবিধা নেই। তারপরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি কিছু সংখ্যক কমলা লেবু 1 টাকায় 3টি দরে এবং সমান সংখ্যক কমলা লেবু 1 টাকায় 2টি দরে কিনেছে। মানে কিছু কমলা লেবু কিনেছে 1 টাকায় 3টি দরে, আর কিছু কমলা লেবু কিনেছে 1 টাকায় 2টি দরে। আর প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। আচ্ছা, কিভাবে করবো দেখো, আমি ধরছি এক্স খানা কমলা লেবু টাকায় 3টি দরে কিনেছে এবং সমান সংখ্যক, মানে আরো এক্স খানা কমলা লেবু টাকায় 2টি দরে কিনেছে। তার মানে টোটাল কতগুলো কিনেছে? এক্স খানা কিনেছে টাকায় 3টি দরে, আর এক্স খানা কিনেছে টাকায় 2টো দরে। তার মানে টোটাল কতগুলো কমলা লেবু কিনেছে? এক্স প্লাস এক্সটা। তার মানে কতগুলো কমলা লেবু কিনেছে? টোটাল 2x টা। আচ্ছা, এবার যদি আমি একটু ভাঙি, ভেঙে মানে টোটাল আমি এই 2x টার কমলা লেবুর আমি বিক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা বের করব। তাহলে দেখো টাকায় 3টি দরে কিনেছে, তার মানে কি, প্রথমটার ক্ষেত্রে মানে 3টে কমলা লেবুর দাম হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটা কমলা লেবুর ক্রয় মূল্য হবে 1/3 টাকা। এক্সটা কিনেছে, তাহলে এক্সটার ক্রয় মূল্য কত হবে? x/3 টাকা। একই রকম করে আরেকটা কত, টাকায় 2টি দরে কিনেছে, মানে দুটির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? 1/2 টাকা। আর দুটো টাকায় দুটো দরেও তো এক্সটাই কিনেছিল, তাহলে এক্সটার ক্রয় মূল্য কত হবে? x/2 টাকা। তাহলে মোট কত? এখানে এক্সটার ক্রয় মূল্য পেলাম x/3, এখানে এক্সটার ক্রয় মূল্য পেলাম x/2। তাহলে মোট ক্রয় মূল্য কত হলো, মানে 2x টার ক্রয় মূল্য কত হলো? x/3 প্লাস x/2। এটা যদি আমি লসাগু করি, লসাগু হবে 6, মানে 2x প্লাস হবে 3x, মানে কি হলো? 5x/6। এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। এটা কি বেরোলো? মোট ক্রয় মূল্য বেরোলো। এবার কি বলেছে? বলেছে প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 5x/6। তাহলে 20% যদি লাভ করে তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য তাহলে কত হবে? মোট যদি কমলা লেবুর বিক্রয় মূল্য বার করি, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে মোট কমলা লেবুর? 5x/6 ইন্টু এর উপর 20% লাভ, মানে বিক্রয় মূল্য হবে 120/100। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 10 কে কাটলে হয় 2, 2 দিয়ে 12 কে কাটলে হয় 6, 6 6 কেটে গেল, মানে বিক্রয় মূল্য হচ্ছে x টাকা। তাহলে কতগুলোর বিক্রয় মূল্য x টাকা? মোট যতগুলো কিনেছিল ততগুলোর বিক্রয় মূল্য x টাকা। মোট কতগুলো কিনেছিল? 2x টা কিনেছিল। আমাকে বের করতে বলেছে প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রি করবে। মানে দেখো, তার মানে 2x টা কমলা লেবুর বিক্রয় মূল্য বেরোলো কত? এই যে x টাকা। একটা কমলা লেবুর বিক্রয় মূল্য কত হবে? x/2x টাকা। আমাকে বের করতে বলেছে প্রতি ডজন, মানে 12টা কমলা লেবুর বিক্রয় মূল্য কত? এক ডজন মানে 12টা। তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে? x/2x ইন্টু 12। x আর x কেটে গেল, 2 আর 12 কে কাটলে হয় 6। তার মানে প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রি করতে হবে? প্রতি ডজন লেবু 6 টাকায় বিক্রি করতে হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 36, একটি সংখ্যার 5 গুণ অপর সংখ্যাটির 4 গুণের সমান, তাহলে বড় সংখ্যাটি কত? আচ্ছা, এখানে বলেছে একটি সংখ্যার 5 গুণ অপর সংখ্যাটির 4 গুণের সমান। আমি ধরছি প্রথমটা সংখ্যাটা হচ্ছে x, আর আরেকটা সংখ্যা হচ্ছে, অপর সংখ্যা হচ্ছে y। তাহলে একটি সংখ্যার 5 গুণ, মানে প্রথম সংখ্যা যদি আমি 5 গুণ করি তাহলে কি হয়? 5x। সেটা কার সাথে সমান? অপর সংখ্যার 4 গুণের সাথে সমান, মানে = 4y। তাহলে x/y যদি করি তাহলে কি হবে? 4/5, মানে x/y করলে কি হবে? 4:5। তাহলে তাদের সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 4:5। আমি ধরছি প্রথম সংখ্যাটা হচ্ছে 4a, আর আরেকটা সংখ্যা হচ্ছে 5a। তাদের দুটি সংখ্যা সমষ্টি বলেছিল 36, তাহলে 4a একটা সংখ্যা, 5a একটা সংখ্যা, এদের সমষ্টি কত হয়? 4a প্লাস 5a। সেটা সমান সমান কত বলেছে? 36। যোগ করলে হয় 9a সমান সমান 36। তাহলে a সমান সমান কত হবে? 9 আর 36 কে কাটলে হয় 4, মানে
এ সমান সমান হবে 4, তাহলে সংখ্যা দুটো কত হবে? একটা হবে 4 গুণ 4 মানে 16, আর একটা হবে 5 গুণ 4 মানে 20। আমাকে বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কত হবে? 5 মানে 20 হবে, মানে অপশন সি। যদি বলতো ছোট তাহলে হতো 16। তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার পরপর দুবার 5% ও 4% ছাড় দিচ্ছে, এই ছাড়ের সমতুল্য ছাড় কত শতাংশ? তাহলে দেখো এরকম যদি 5% আর 4% ছাড় দেয়, তাহলে সেক্ষেত্রে সমতুল্য ছাড় কত হয়? সমতুল্য ছাড় সমান সমান হয় যে দুটো ছাড় দিচ্ছে তাদের যোগফল, মানে 5 যোগ 4 বিয়োগ 5 গুণ 4 ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে সমতুল্য ছাড়ের ফর্মুলা। এত পার্সেন্ট, তাহলে কত হয়? 5 যোগ 4 মানে কত? 9 মাইনাস 5 আর 100 কে কাটলে হয় 20, 4 দিয়ে যদি 2 দিয়ে কাটি 2, এখানে হবে 10, মানে 2/10 করলে 0.2। তাহলে 9 থেকে 0.2 বাদ দিলে কত হয়? 8.8%। তাহলে 5% ও 4% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? 8.8%, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 245 আর 7। তাহলে লসাগু হচ্ছে 245, গসাগু হচ্ছে 7। সংখ্যা দুটির গুণফল কত? দেখো একটা ফর্মুলা আছে, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এটা ফর্মুলা বা এটা নিয়ম। তাহলে এখানে লসাগু গসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তাহলে সংখ্যা দুটির গুণফল কি হবে? লসাগু গুণ গসাগু, মানে 245 ইন্টু 7। গুণ করলে কত? 5 7 35 এর 5 হাতে 3, 4 7 28 আর 3 31 এর 1 হাতে 3, 7 দুগুণে 14 আর 3 17, মানে 1715 হবে সংখ্যা দুটির গুণফল অপশনে। তারপর একটা কি বলছে দেখো, 2 কিউব ইন্টু এত এত এত। আচ্ছা 2 কিউব মানে কত? 2 কিউব মানে 2 এর কিউব করলে হয় 8 ইন্টু -9 হোল টু দি পাওয়ার 0। আচ্ছা কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানেই তার মান হচ্ছে 1, তার মানে -9 টু দি পাওয়ার 0 মানে তার মান হবে 1। মাইনাস কিন্তু হবে না, মাইনাস আগে বসবে না, হবে কত? কোনো কিছুর পাওয়ার 0 মানেই তার মান হচ্ছে 1, মানে এটা হবে 1 গুণ 3 কিউব করলে কত? 27। তাহলে 27 গুণ 8 যদি আমি গুণ করি কত হয়? 7 8 56 6 হাতে 5 8 দুগুণে 16 এর 5 21, মানে 216, তার মানে অপশন ডি। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।